আমরা ওষুধ প্রুভিংটাই কিন্তু তোমাদের সামনে আলোচনা করছি। এর আগের এপিসোডেও আমি তোমাদের এই ওষুধ প্রুভিং এর বিষয়ে মন্তব্য করেছিলাম, ওষুধ চিনার ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। প্রত্যেক ওষুধটা আলাদা আলাদা লক্ষণ প্রকাশ করে এটা বলেছিলাম। প্রত্যেক ওষুধগুলি আমাদের জেনে রাখতে হবে, আলাদা আলাদা হবে, এটাও আমি বলেছিলাম। এবার 122 থেকে 123 এই দুটো সূত্রই আমি বলবো বলে আশা করেছি। এই সকল পরীক্ষায় যাহাদের উপর সমগ্র চিকিৎসা কলার নিশ্চয়তা এবং মানবের ভবিষ্যৎ বংশধরগণের মঙ্গল নির্ভর করিতেছে, যে সমস্ত ঔষধ সম্যকরূপে সুপরিচিত এবং যাহাদের নির্মলতা অকৃত্রিমতা কার্যকরী শক্তি সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে প্রত্যয়বান, তাদের ভিন্ন অন্য ঔষধ সকলের নিয়োগ করা উচিত নয়। অর্থাৎ আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে বলছি বা পূর্বের ক্ষেত্রে যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে সেই সমস্ত লক্ষণগুলি আমরা নিশ্চিতভাবে যখন জেনেছি, তখন সেই নিশ্চিতভাবে জানা ওষুধগুলি সেই সঠিক রোগীর ক্ষেত্রে যাতে আমরা প্রয়োগ করি। নতুবা মনে হয় দেখি তো সাইলেটিয়া রোজ 10 ml লিখিলাম, রোজ একবার করে খাও, এটা কিন্তু নয়। সঠিকতার উপরে নির্ভর করে আমাদের কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে, তা নাহলে কিন্তু রোগীর ক্ষতি হবে। বোঝা গেল? আমি আবার সূত্রটা বলি। এই সকল পরীক্ষায় যাহাদের উপর সমগ্র চিকিৎসা করার নিশ্চয়তা এবং মানবের ভবিষ্যৎ বংশধরগণের মঙ্গল নির্ভর করিতেছে, যে সমস্ত ঔষধ সম্যকরূপে সুপরিচিত, মানে যে ওষুধগুলি আমি কি সুন্দরভাবে চিনি এবং যাহাদের নির্মলতা অকৃত্রিমতা কার্যকরী শক্তি সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে প্রত্যয়বান, বিশ্বাসযোগ্য, আমি জানি, তাদের ভিন্ন অন্য ঔষধ সকলের নিয়োগ করা উচিত নয়। তার মানে আমরা ওষুধ যখন প্রয়োগ করব তখন কিন্তু আমরা যাকে চিনি, যার লক্ষণের সাথে সিমিলিয়ার হবে, আমরা একমাত্র সেই মেডিসিনটাই সেখানে প্রয়োগ করব। তোমরা বড় বড় ডাক্তারবাবুর কেস রেকর্ড গুলি যখন ফলো করবা তখন দেখবে একদিনে কেস রেকর্ড করে মেডিসিন চয়েস করতে পারিনি বলে তিনি আবার বলেছেন 5 দিন বাদে আসেন। অর্থাৎ রোগ লক্ষণ, রোগীর লক্ষণ আরো পূর্ণাঙ্গ ভাবে জেনে তারপরে সঠিক মেডিসিনটা চয়েস করবো। আজকে পাওয়া গেল না লক্ষণ, মেডিসিন নির্বাচন হয়নি, স্যাকল্যান্ড দিয়ে সেরে দিবা, কিন্তু ভুল মেডিসিন যেন অ্যাপ্লাই না হয় তার কারণ তোমরা মনে রেখো, ওষুধও কিন্তু রোগ উৎপন্ন করতে পারে। পরবর্তীতে 123 কি বলা হয়, এই সকল ঔষধের প্রত্যেকটিকে সর্বতভাবে অমিশ্র এবং অবিকৃত অবস্থায় অবশ্যই লইতে হইবে। ওষুধ পূর্বের ক্ষেত্রে যে ভেষজগুলি আমরা সংগ্রহ করব সেগুলি যেন মিশ্রণ হয়ে না যায়। ওই নিমের শিকড় আর ভাটির শিকড় আর শেওড়ার শিকড় আর উলট কম্বলের শিকড় যেন একত্রিত না হয়ে যায়। অমিশ্র এবং অবিকৃত অর্থাৎ পচন ক্রিয়া হয়নি, অর্থাৎ পোকায় খাওয়া নয়, রোগগ্রস্ত ভেষজ নয়, পরিশ্রুত এবং পরিষ্কার অকৃত্রিম অবিকৃত অবস্থায় অবশ্যই লইতে হইবে। যদিও ওই কাজটা আমাদের আর করতে হয় না, কোম্পানিরাই করছে, কিন্তু কোম্পানিতেও আমি দেখেছি তোমরা সিএস কালির যদি ওষুধ প্রস্তুত ফার্মোকপিয়া পড়ো তাহলে দেখতে পারবা যে আমাদের ইন্ডিয়ার বুকে বহু ওষুধ প্রস্তুত কোম্পানি তারা গেঁদা ফুলের পাতার রস থেকে কিন্তু মেরিগোল্ড বলে চালায়, কিন্তু মেরিগোল্ড কিন্তু আলাদা, মেরিগোল্ড আলাদা, গেঁদা কিন্তু নয়। একথা সিএস কালির বইতে সুন্দর করে বোঝানো আছে। যাক,
তাহলে অমিশ্রিত অবিকৃত অবস্থায় আমাদের ভেষজগুলি সংগ্রহ করতে হবে। স্থানীয় ছোট গাছগুলিকে টাটকা রস নিশ্চিত করিয়া, স্থানীয় যে গাছগুলি পাবো সেগুলিকে যে গাছটা যে অবস্থায় সংগ্রহ করার দরকার, এগুলি ফার্মাকোপিয়ার ব্যাপার, তাহলে আমাদের জেনে রাখা ভালো। সেই গাছ সেই অবস্থায়, কোন গাছের পাতা পড়ে যাওয়ার পরে সেই শিকড় নিতে হয়, কোন গাছের পুষ্প উদ্গমন হবে এমন সময় তার সমস্ত অংশটাই নিতে হয়। যে গাছটা যে সময় সংগ্রহ করে তাকে ঔষধে রূপান্তরিত করতে হয়। বলা হচ্ছে স্থানীয় ছোট গাছ গুলির টাটকা রস, এর থেকে ছেঁচে যে রসটা আমরা পাই, নিশ্চিত করিয়া পচন নিবারণার্থ সামান্য সুরাসার মিশাইয়া, পচনকে নিবারণ করার জন্য সেই টাটকা রসের সাথে কিছু সোরাসার মিশ্রিত করতে হয়। বিদেশি উদ্ভিদাদি চূর্ণ বা সোরাসার সহযোগে প্রস্তুত নির্যাস, কিন্তু টাটকা থাকিতে থাকিতে পরে নিয়মিত হারে জল মিশাইয়া এবং লবণ এবং আটাগুলিকে সেবনের পূর্বে জলে গুলিয়া লইতে হইবে। অনেক সময় আমাদের এই দেশীয় ভেষজ যেই থাকে সেগুলিকে টাটকা সংগ্রহ করলাম, যদি আমাদের হার্বসগুলি বাইরের থাকে তাহলে সেই হার্বসগুলি সংগ্রহ করতে হবে, তাকে গুঁড়ো করতে হবে, তাকে জল মিশাতে হবে, রেক্টিফাইড স্পিরিট মিশাতে হবে, মিশিয়ে তার থেকে নির্যাসটা বের করতে হবে। আচ্ছা, এবং যখন সেটাকে ব্যবহার করতে হবে পুনরায় কিছু জলের সাথে মিশ্রণ করতে হবে। যদি চারা গাছ কেবল শুষ্ক অবস্থায় পাওয়া যায় এবং যদি ইহার চূর্ণ স্বভাবত দুর্বল শক্তি হয়, তা হইলে ইহাকে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ভেষজ অংশ সকল বাহির করিবার উদ্দেশ্যে তাহার উপর ফুটন্ত জল ঢালিয়া নির্যাস প্রস্তুত করিয়া ইহার পরীক্ষা করিতে হইবে। কিছু মাদার টিনচার পরীক্ষাও এইভাবে হয়। মাদার টিনচার মেডিসিন যে যা এখানে বোঝানো হচ্ছে, তাহলে সেই যদি দুর্বল গাছ হয় বা গাছটা যদি সন্দেহজনক থাকে, তাহলে তার উপরে আমরা গরম জল ঢেলে দেব। গরম জল ঢেলে তার থেকে আমরা কিছু ফুটন্ত জল ঢালিয়া নির্যাস প্রস্তুত করিয়া, ফুটন্ত জল ঢেলে তার থেকে একটা নির্যাস বেরিয়ে আসে। আচ্ছা, ইহার পরীক্ষা করতে হবে, সেই নির্যাসটা দিয়ে সুস্থ মানবকে পরীক্ষা করতে হবে। ইহা প্রস্তুত হইবা মাত্র গরম থাকিতে থাকিতে গলাৎকরণ করতে হবে। প্রস্তুত করার পরে গরম থাকতে থাকতে সেই গরম জল দেওয়া ওষুধটা গলাৎকরণ করতে হবে, অর্থাৎ খাওয়াতে হবে। কারণ সমস্ত উদ্ভিদ নিঃসৃত রস বা জলীয় নির্যাস সুরাসার যুক্ত না হইলে শীঘ্রই ফেনিল হয়। অনেক সময় যদি ওষুধকে সুরাসারের সাথে সংমিশ্রণ করে না রাখা হয় প্রস্তুতের ক্ষেত্রে বলছি, আমাদের আর সে করতে হয় না। তবে আমি অনেক মাদার টিনচার আগে প্রচুর ইন্ডিয়ান ড্রাগস এর মাদার টিনচার আমি তৈরি করতাম, কিন্তু প্রচন্ড সময় সাপেক্ষ, খাটনি, সংগ্রহ করা একটা ব্যাপার, ফার্মাকোপিয়া দেখে করতাম, ভালো রেজাল্ট হতো। যাক, কারণ সকল উদ্ভিদ নিঃসৃত রস বা জলীয় নির্যাস সুরাসার সংযুক্ত না হলে শীঘ্র ফেনিল হয়ে যায়, ফেনা হয়ে যায়, গ্যাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা পচনাবস্থায় অগ্রসর হয় এবং তার দ্বারা তাদের ভেষজগুলি নষ্ট হয়, ভেষজ গুণ। অর্থাৎ যে ভেষজটাকে যে অবস্থায় পাওয়া যাবে, যদি নির্যাস বের করতে হয়, যদি ছেঁচে বেটে নির্যাস বের করতে হয়, সেই নির্যাসে রেক্টিফাইড স্পিরিট মেশাতে হবে। আমি বলবো ফার্মাকোপিয়া অনুসারে প্রস্তুত করা এর পরবর্তীতে। আর কিভাবে করতে হয়, কোনটা কত নাম্বার ক্লাসে, কোন ভেষজ কত নাম্বার ক্লাসে মাদার টিনচার করতে হয়, ক্লাস নাম্বার আছে, অর্থাৎ ফর্মুলা থিওরি। ভেষজ কত ওজনের ভেষজ, কত অংশ রেক্টিফাইড স্পিড, এইভাবে তার একটা পরিমাপ আছে। তাহলে যেটাকে গরম জল দিয়ে নির্যাস বের করে নেব, তাতেও কিন্তু গরম গরম থাকতে রুইকে গলাৎকরণ করাতে হবে। আর যদি রেখে দিয়ে করতে হয় তাহলে তার মধ্যে কিছুটা সোডা খার মিশাতে হবে, অর্থাৎ অ্যালকোহল
এই অ্যালকোহল মিশিয়ে তাকে পচন ক্রিয়া নিবারণ করতে হয়। আর একটা পচন ক্রিয়া নিবারণ হয় বর্তমান অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে যেটা দেওয়া হয় তাকে সোডিয়াম বেনজোয়েট বলা হয়, কিন্তু তার অপব্যবহারে আমাদের লিভার ফাংশন খারাপ হয়। আমাদের আচারগুলি সংরক্ষণ করা হয় সোডিয়াম বেনজোয়েট দিয়ে, বা যে সমস্ত ফাস্ট ফুডগুলি তৈরি করা হয় তাদের মধ্যে সোডিয়াম বেনজোয়েট থাকে, পরিমাণ মতন দেওয়া থাকে, তাহলে 3 বছর 4 বছর 2 বছর 6 মাসের মধ্যে পড়বে না, কিন্তু সেই সোডিয়াম বেনজোয়েট খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনুচিত। আমরা পচন নিবারকের জন্য আমরা রেকটিফাইড স্পিরিট সংমিশ্রণ করি, তরল অবস্থায় রাখি এবং সেটাকে পূর্বের সময় পূর্বাদেরকে সেইভাবে বিতরণ করি। আর যেটা পোটেন্সি ওষুধ সেগুলিকে একটু শক্তিকৃত করে 6-30 সহ্য অনুসারে 30 পর্যন্ত খাইয়ে প্রয়োগ করা হয়েছে, এটা আমরা প্রমাণ পাই। তাই যে ভেষজ যে অবস্থায় পাওয়া যাবে তাকে সেই অবস্থায় টাটকা, অমিশ্র এবং অবিকৃত, রোগগ্রস্ত নয়, পচনশীল নয়, সেই গাছগুলি সেইভাবে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে ফার্মোকপিয়ার ক্লাস নাম্বার অনুসারে তার রস বের করার পরে ক্লাস নাম্বার অনুসারে রেকটিফাইড স্পিরিট দিয়ে বোতলের মধ্যে ভরে, কাচের বোতলের মধ্যে ভরে অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দিতে হয় এবং প্রতিদিন ছাক্কাশান করতে হয়। এইভাবে 8 দিন পরে দেখা যায় থিতিয়ে পড়ে যায়, তার আঠা, গদ বা ঘনত্ব যেগুলি থাকে সেগুলি তলে পড়ে যায়, আর উপর থেকে নিট অ্যান্ড ক্লিন মাদার টিনচারটা বেরিয়ে আসে। আমরা এখন যে মাদার টিনচারটা পাই ওষুধের দোকানে, এরা কিন্তু একটা মাদার টিনচার নয়, এরা কিন্তু 1x, অর্থাৎ মাদার টিনচারের সাথে আর 9 গুণ রেকটিফাইড স্পিরিট মিশ্রণ করে যে ওষুধটা পাই সেটা হচ্ছে 1x। এই 1xটাই এখন মাদার টিনচার নামে ব্যবহার্য হয়, পরিচিত হয়। ঠিক আছে, দেখো